আপনারা জানেন আমরা গতকাল 10টায় আমরা আলটিমেটাম দিয়েছিলাম যে আমাদের সহযোগিতাদেরকে দ্রুত সময়ের ভিতরে মুক্তি না দিলে এবং আমাদের দাবির বিষয়টি নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে দ্রুত প্রত্যাপন জারি না করলে আমরা আমাদের অনশনের যে কর্মসূচি দিয়েছিলাম এবং আলটিমেটাম দিয়েছিলাম তার ধারাবাহিকতায় আমরা রাতে একটা বিক্ষোভ মিছিল করেছি আমাদের সহযোগিতাদেরকে দ্রুত মুক্তি এবং আমাদের দ্রুত প্রত্যাপন জারি লক্ষ্যে তার ধারাবাহিকতায় আজকে আপনারা দুটো দাবি ছিল তার অন্যতম দাবি কিছু হল আমাদের সহযোগিতাকে মুক্তি। আপনারা জানেন আমরা তাদেরকে মুক্তি চেয়েছিলাম তাদের হেফাজত পুলিশ হেফাজত থেকে আমরা জামিনে তাদেরকে মুক্তি করিয়েছি। এটা পুলিশের কোনো ক্যাপাসিটি নয়। সুতরাং আমরা যে জিনিসটা বলে চাচ্ছি আমরা প্রশাসনের কাছে অনুরোধ করেছিলাম আমাদের সহযোগিতাদেরকে অবশ্যই নিঃস্বার্থে তারা পুলিশের হেফাজত থেকে মুক্ত করে দিতে হবে। তা না করে তারা আজকে এই 70 নম্বর একটা মামলা দিয়ে তাদেরকে বিভিন্ন ধারা দিয়ে তাদের কাছকে জল হাজতে পাঠানো হয়। সেখান থেকে আমাদের উকিলের মাধ্যমে তাদেরকে আমরা সসম্মানে আমরা সত্য ন্যায়ের পথে সংগ্রাম করেছি বিধায় মাননীয় আদালত তাদেরকে সসম্মানে মুক্তি দিয়েছে এবং জামিন দিয়েছে। এই সাংবাদিক আপনারা আমাদের চাওয়া হলো এরকম আগামী যে কর্মসূচি রেখেছে সে কর্মসূচির আগে যদি এদেরকে অনধিক বিপলেন নেই ওই যে মিথ্যা মামলা সেটা প্রত্যাহার থাকবে। পাশাপাশি আমাদের এই দাবিতে দ্রুত সময়ের মধ্যে তৎপরতার জারি না করে দিলে আমরা কিছুক্ষণ পরে আমাদের সহযোগিতা নিয়ে কাপড় করে আমরা কিছুক্ষণ পরে বিক্ষোভ মিছিল করবো। আবার সেই মিছিল থেকে আবার আমরা সরকারকে আন্দোলন দেবো এবং প্রশাসনকে আন্দোলন দেবো। এখন আপনাদের পরবর্তী কর্মসূচি থাকতেছে না যাচ্ছে কাপড়ের কাপড় পরে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাস্তাতে আমরা বিক্ষোভ মিছিল করবো। আমাদের মিছিল শেষে আমরা সমাবেশে আমাদের পরবর্তী কর্মসূচি আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। সমাবেশে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। আর কোনো প্রশ্ন মিছিলের পরে জানানো ভাই দেন ভাই ওকে মিথ্যা মামলা করতে হবে। মিথ্যা মামলা করতে হবে। মিথ্যা মামলা করতে হবে। মিথ্যা মামলা ধন্যবাদ আমার 35 সকল সহযোগিতা ভাই বোনদেরকে। আপনারা দেখেছেন আমরা 11ই মে মহাসমাবেশে ডাক দিয়েছিলাম। সেই হিসেবে রাজপথ থেকে আমাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল। আপনারা দেখেছেন এটা একটা শান্তি সমাবেশ ছিল। কথার মাঝখানে কেউ কথা বলবেন না, আমি গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। আরো সহযোগিতা ভাই শেখ ফরিদ ভাই গতকালকে পুলিশ কর্তৃক অ্যারেস্ট করা হয়েছিল। তাই আমাদের আহ্বান সভায় তাকে ফোনের দ্বারা আদালত করছে। আমি যে বিষয়টা আপনাদের কাছে বলতে চাইছিলাম সেটা হচ্ছে আমরা শিক্ষার্থী সমাজ দাবি আদায়ের জন্য শান্ত সমাবেশ করেছিলাম, তাই তো? অবশ্যই আমরা শান্ত মিছিল করে প্রধানমন্ত্রীর গণভবনে যেতে চেয়েছিলাম। সেখানে আমাদেরকে বাধা কারা দিয়েছিল? পুলিশ। শান্ত সমাবেশে তো পুলিশের বাধা দেওয়ার এখতিয়ার নাই। পুলিশ তখনই বাধা দিতে পারত যদি আমরা ডিএমপি থেকে অনুমোদন না নিতাম, যদি আমরা বিশৃঙ্খলা করতাম, যদি রাষ্ট্রবিরোধী মিছিল হতো, যদি রাষ্ট্রের বিরোধী কার্যক্রম হতো। সেখানে পুলিশ আমাদেরকে বাধা দিয়েছে এবং তাদের বাধা অমান্য করায় ছাত্ররা যখন রাস্তা শাহবাগ দূর করার চেষ্টা করছে সেখান থেকে লাঠিচার্জের মাধ্যমে তারা নিজেরাই লাঠিচার্জ করলো। তারা নিজেরাই শিক্ষার্থীদেরকে গরু ছাগলের মতো একজন মার্ডার কেসের আসামিকে যেভাবে তুলে নিয়ে না হয়, একজন খারাপ নারী বা পুরুষকে যেভাবে তুলে নেওয়া না হয় সেভাবে চোর ডাকাতের মতো শিয়ার কুকুরের মতো সামনে ছিঁড়ে আমাদেরকে তুলে নেওয়া হয়েছে। এবং আপনারা জানেন যে আমরা
একটা রাত থানার মধ্যে ছিলাম। আমাদেরকে বিকেল 3টার সময় অ্যারেস্ট করা হয়েছে। বিকেল 3টা থেকে রাতে 10টা পর্যন্ত আমাদেরকে বলা হয়েছে যে পরিবেশ শান্ত হলে ছেড়ে দেওয়া হবে। আমি একাধিকবার বলেছিলাম আপনারা কি করতে যাচ্ছেন, যদি অ্যাকশনে যান সেটা আমাদেরকে জানাবেন, আমরা মুসলিমকে নেবো অথবা আমাদের গার্ডিয়ান আছে। আমাদেরকে ফোনে থানার ভিতরে ঢোকানোর আগে 2 মিনিটের ভিতরে ফোন নিয়ে নেওয়া হয়েছে। আমার প্রশ্ন হলো, আমরা কি মার্ডার করে থানায় গিয়েছিলাম নাকি? আমরা কি ক্রিমিনাল ছিলাম নাকি? 2 মিনিটের ভিতরে আমাদের কাছ থেকে ফোন নেওয়া হয়েছে, কোনো অভিভাবকের সাথে যোগাযোগ করতে দেওয়া হয়নি। একটা সেকেন্ডের জন্য আমরা কারোর সাথে যোগাযোগ করতে পারিনি। ক্রিমিনালের সাথে যতটা খারাপ ব্যবহার করা হয়, থানার মধ্যে শুধুমাত্র এসআই যে ছিল ওই তুলসী ম্যাম ছাড়া, আর ডিউটিরত সকালবেলা যে 2জন ম্যাডাম আসছে, কনস্টেবল আসছে, সে তো আমাদেরকে চাপ তুলে বকা দিয়েছে। সে তো বলে ভালো জাতের মেয়েরা নাকি সমাবেশে আসে না। একজন কনস্টেবল হয়তো এসএসসি পাস বা ইন্টার পাস একটা কনস্টেবল, একজন মাস্টার্স কমপ্লিট করা প্রথম শ্রেণীর গ্রাজুয়েট নাগরিককে বলে সে যদি ভালো পরিবেশের ভালো বংশের ছেলে মেয়ে হয় সে নাকি কখনো রাজপথে আসে না। আমার প্রশ্ন হলো, বঙ্গবন্ধুর প্রথম রাজনীতিটা কি রাজপথে ছিল? সামান্য 2 টাকা বেতনের একজন কনস্টেবলের থেকে যে আমাদের নাকি বংশ ছাড়া ভালো বংশের নয়, তাই আমরা রাজপথে নেমেছি। গেল এটা। তারপরে দেখেন টোটাল 1.5 ঘন্টার সম্পূর্ণ ভিডিও আমার কাছে আছে। যদি কোনো মিডিয়া পুরো ভিডিও না দেখাতে পারে, শেষ পর্যন্ত সমস্ত ভিডিও আমি দেখাতে পারবো সেখানে কার দোষ কার গায়ে। আপনারা জানেন আমাদের যে মামলা দেওয়া হয়েছে 12 জনকে দেখতে ধারা দেওয়া হয়েছে 100। আমি ধারাটাকে আমাদের নজর এখান থেকে তুলে নিয়ে আসছি, কারণ এই ধারাটার ব্যাখ্যা আমরা সাধারণ শিক্ষার্থী যেমন শাহবাগ থানা থেকে চাইব, যেমন ডিএমপি কমিশনার থেকে চাইব, তেমন বাংলাদেশ সরকারের থেকেও চাইব। সেখানে একটা গাড়িতে আমরা আঘাত দিইনি, একটা ভাঙচুর করিনি, আমরা কোনো অরাজকতা সৃষ্টি করিনি, আমরা কোনো শিক্ষার্থী কোনো পুলিশের সঙ্গে ধস্তাধস্তি কিচ্ছু হয়নি। সেখানে 143, 147, 149, 152, 341, 427, 506 মোট 7টা ধারায় আমাদের নামে মামলা করা হয়েছে। আপনারা জানেন এই একটা ধারা কতটা ভয়ঙ্কর। কথা হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের শান্ত সমাবেশে ধারা বাধা দিল, তারা অ্যারেস্ট করলো, মনের মতো ধারা বসা তারা শিক্ষার্থীদের জেল হাজত বাড়ানোর মতো চেষ্টা করলেন। আমি নিজে সম্পূর্ণ ভিডিও দেখানোর চেষ্টা করছি এবং আমার নিজেরও অন্য একটা পরিচয় আছে মিডিয়া কর্মী হিসেবে। আমি বলেছিলাম আপনারা দেখেন শান্ত হয়ে বসেন। তারা আমাদেরকে কোনো রকম সুযোগ দেয়নি। সকালবেলা 9টা 9:30টার সময় সারাদিন তো আমাদেরকে আমাদের প্রয়োজন থেকে খাবার খাওয়াচ্ছে। সকাল 9টা 9:30টার সময় এক খুব আলো ভর্তা ডাল এবং ভাত আমাদেরকে দিয়েছে। কারোর সাথে যোগাযোগ করতে দিচ্ছিল না। আমরা প্রায় হাতে পায়ে ধরে শুধুমাত্র একজন লিগেল অভিভাবকের কাছে তাও আমাদেরকে ফোন দেয়নি। এসআই তিনি ফোন দিয়েছে। এখন আমাদের কথা হলো, একজন ক্রিমিনালকে যদি ফোন দেওয়া হতে পারে তারপরে আত্মরক্ষার জন্য, তার পক্ষে একজনকে নিয়োগ দেওয়ার জন্য, তার পরিবারের সাথে কথা বলার জন্য, তাহলে আমরা সাধারণ শিক্ষার্থী আমাদেরকে থানায় নেওয়ার সাথে সাথে এখন পর্যন্ত আমরা জামিন নিয়ে আসার পর আমাদের হাতে পৌঁছেছে, এখন পর্যন্ত আমাদেরকে ফোন টাচ করতে দেওয়ার সুযোগ কেন ছিল না? আমরা কেন আমাদের অভিভাবকের সাথে যোগাযোগ করতে পারলাম না? কেন আমাদের অভিভাবকরা জানলো না যে আমাদের সাথে অন্যায়টা হয়েছে? এই প্রশ্ন আমি যেমন জাতির কাছে রেখে গেলাম, যেমন আইনের কাছে রেখে গেলাম, যেমন শাহবাগ থানার কাছে রেখে গেলাম। এবং এই অনুমতি বিলম্বে আমাদের এই সাধারণ শিক্ষার্থীর নামে যে মামলাগুলো করা হয়েছে, যে ধারাগুলো দেওয়া হয়েছে, এই ধারাগুলো তুলে নেওয়া হোক। কারণ এই ধারাগুলো সম্পর্কে আমি একজন আইনের স্টুডেন্ট হিসেবে আমি জানি এই ধারাগুলো কি। এই ধারাগুলোর একটা এমনভাবে দেওয়া হয়েছে গাড়ি ভাঙচুর। একটা গাড়ির গায়ে একজন শিক্ষার্থীকে হাত দিয়েছে, বাড়ি দিয়েছে, এমন যদি প্রমাণ কোনো মিডিয়া কর্মী দেখাতে পারে সে কারাবরণ করবো। আর যদি প্রমাণ না দেখাতে পারে এই সকল ধারা প্রত্যাহার করে এই মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। কোনো কথা নেই, মামলা প্রত্যাহার করে আমাদেরকে মুক্ত করে দিতে হবে। এবং আমি খুব ক্লান্ত, আমি গতকালকে সকালে ভাত খেয়েছি, আমি এখন পর্যন্ত কিছু খাইনি, আমার শরীর হাত পা কাঁপতেছে, আমি আর কথা বলতে পারছি না। আমার মা বাবা খুব টেনশনে ছিল,
প্রয়োজন। আমার মামার কাছে মিডিয়া খবর পৌঁছানোর সাথে সাথে আমার বাবা লঞ্চ হতে গেছে। গ্রামের মানুষ সহজ সরল এটাই বলেন, আমি একা ঢাকা শহরে সবাই আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ ভালো আছি। সর্বশেষ কথা একটাই বলবো, বিজয় যেহেতু আজ পর্যন্ত আপনারা দেখেছেন, আমি ছোটবেলা থেকে একটা কথা জেনে এসেছি, লড়াই করে টিকে থাকার নাম জীবন। বাঘের মতো একদিন বাঁচো, বিড়ালের মতো হাজার দিন না বেঁচে। তবুও মনকে বলতে পারবো কারাবরণ হয়েছে, জেল হয়েছে, হাজত হয়েছে, তবে সত্যের কাছে আমরা মাথা নত করিনি, আমরা অন্যায়ের কাছে মাথা নত করিনি। দাবি আদায় আমরা স্বেচ্ছার আছি, ছিলাম, থাকবো। যতদিন এই বাংলার বুকে স্বাধীনতা আছে, লাল সবুজের পতাকা আছে, গণতন্ত্র আছে, ততদিন ছাত্র সমাজ তাদের অধিকার নিয়ে কথা বলবে। কত লক্ষ ছাত্রদেরকে মামলা দেবেন, হামলা দেবেন, দেন একদম ছাদে যদি মরে যায়, একদম সাথীকে অ্যারেস্ট করবেন। লক্ষ কোটি ছাত্র জনতা এই বাংলাদেশে হাজার সাথীর জায়গায় দাঁড়িয়ে স্লোগান দেওয়ার মতো লক্ষ লক্ষ সাথী কিন্তু এই বাংলার বুকে আছে। দুই একজন সাথীকে অ্যারেস্ট করে মামলা করে হামলা দিয়ে কিছুই করতে পারবেন না। তার চেয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রী, আপনি একজন নারী, আমি একজন নারী, আপনি রাষ্ট্র চালাচ্ছেন আর আমাকে মিথ্যা মামলা দিয়ে অধিকারের কথা বলতে গেছে, মিথ্যা মামলা দিয়ে হাজতে পাঠিয়েছে। যদিও আমাদের হাজত হয়নি, আমরা সারা একটা রাত জীবনে প্রথমবার একটা কলঙ্কের দাগ সারা জীবন আমাদের এটা বয়ে নিয়ে বেড়াতে হবে। এই কলঙ্কের দাগ কেউ মাস পর্যন্ত বুঝবে না। একটা ব্যাচেলার মেয়ে, আমাদের একটা সিঙ্গেল মেয়ে, স্টুডেন্ট, আমাদেরকে মিথ্যা মামলায় পুলিশ ফেলে দিয়েছে। আমি এই বিচার আমাদের আইনের কাছে চাচ্ছি এবং রাষ্ট্রের কাছে চাচ্ছি। সেই সাথে আপনারা সবাই ভালো থাকবেন এবং আপনারা আমাদের পরবর্তী কর্মসূচি সম্পর্কে সবাই বলবেন। আপাতত আমি এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।